This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম ঘোষণা হতেই পুরো দমে প্রচারে দিলীপ ঘোষ। কেন্দ্র বদল হলেও রণংদেহী মেজাজেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। সাত সকালে দুর্গাপুরে রং তুলি হাতে দেওয়াল লেখেন দিলীপ ঘোষ। সেখানে চায় পে চর্চা সেরে সোজা চলে আসেন বর্ধমানে। সেই উপলক্ষে 108 শিব মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে পুজো দেন তিনি। এলাকা চেনেন তো কীর্তি, তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা দিলীপ ঘোষের। ফর্মে নেই, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনি করবেন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন। আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। দেখুন পথে প্রচারে প্রার্থীরা, আর প্রচারের ময়দানে একচুলও জমি ছাড়ছেন না বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মানে যেখানে একদিকে আমরা দেখালাম দিলীপ ঘোষ তিনি জমিয়ে প্রচার সারছেন, সেখানে কীর্তি আজাদও রয়েছেন এবং বর্ধমানের কাঞ্চননগরে জনসংযোগ করেন তিনি। কঙ্কালেশ্বরী মন্দিরে পুজো দেন, তারপর খোল গলায় ঝুলিয়ে এলাকায় ঘোরেন কীর্তি। দিলীপ ঘোষকে তৃণমূল প্রার্থীর খোঁচা, আমি বহিরাগত হলে দিলীপ বাবু বহিরাগত। দিলীপকে অহংকারী বলেও কটাক্ষ কীর্তি আজাদের। मदीनापुर से क्या वो कार्यकर्ता लेकर आए हैं, प्लेयर मदीनापुर से लेकर आए हैं जहाँ से वो थे। हमारे पास तो यहाँ देखिए ना विधायक जी हैं, सब जो हैं वो स्थानीय लोग हैं, वर्धमान के हैं, तो वो तो बाहर को लेकर के आए हैं। दुर्गापुर के लोग मिल करके, वर्धमान के लोग मिल करके उसको छक्का मार के आउट करें। तो उनसे पूछ लेना बदनेपुर से ये वो यहाँ आए हैं तो वो क्या है, वो बारीगोटो है कि नहीं है। दूसरा ये बोलना हम तो इंडिया के लिए खेले, तो भारत के धरोहर हैं, संपत्ति हैं। हम बंगाल के लिए भी विश्व कप जीते 83 में। আমি বাংলা বুঝতে পারি, আমি বাংলা বলতে পারি, ঠিক আছে। দমদমে এবার তৃণমূলের সৌগত রায় বনাম বিজেপির শিলভদ্র দত্ত, দুই নেতার বাকযুদ্ধের সরগরম দমদমের রাজনীতি। সৌগত রায়ের কটাক্ষ, গত বিধানসভায় খড়দায় পরাজিত হয়েও লোকসভায় লড়ছেন শিলভদ্র। মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক দিতে এসেছেন। সৌগতকে পাল্টা জবাব দিতে এই সময় নেননি শিলভদ্র। তার জবাব, মহারাষ্ট্রের আইপিএসও 12 ফেল, উচ্চ মাধ্যমিক ফেল করেও আইপিএস হওয়া যায়। অনেকদিন আগে ছেড়ে দিয়েছে, গত বিধানসভা নির্বাচনে খড়দা থেকে দাঁড়িয়ে পরাজিত হয়েছিল বিপুলভাবে। সে আবার মাধ্যমিকে ফেল করে উচ্চ মাধ্যমিক কেন দিতে যাচ্ছে আমি জানি না। বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় দাঁড়াচ্ছে। উনি পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস জানেন না। মহারাষ্ট্রের আইজি হয়েছেন যিনি, তিনি 12 ফেল করেছিলেন, যাকে নিয়ে 12 ফেল সিনেমাটা হয়েছে। আসল কথা, ওনার তো অন্যদিকে নজর বেশি, 2 লক্ষ টাকা নিয়ে নাচানাচির, তাই জন্য এইসব খবরের দিকে উনি নজর রাখতে পারছেন না। 12 ফেল করে ছাত্র আইপিএস হতে পারে, উনি ওটা জানেন না, কারণ ওনার তো অন্য ব্যাপার আছে, সেগুলোর জন্য আমরা আছি। এবার শ্রীরামপুরের দিকে নজর রাখা যাক, সেখানেও ভোট প্রচারে ব্যস্ত সব পক্ষই। কাল তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর আজ প্রচারের ময়দানে সিপিএম এর দীপশিতা ধর। জনাইয়ের বিভিন্ন এলাকায় কখনো টোটোয় চেপে, কখনো পায়ে হেঁটে জনসংযোগ সারলেন বাম প্রার্থী। এই মুহূর্তে পথে প্রচারে প্রার্থীরা, সেই সমস্ত ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একসঙ্গে 6টা ছবি দেখতে পাচ্ছেন, কোথাও দিলীপ ঘোষ, কোথাও কীর্তি আজাদ। দক্ষিণ কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকার রয়েছেন, দীপশিতা ধর, সৌমেন্দু অধিকারী, সকলেই এবারে পথে প্রচারে মনোনিবেশ করেছেন, পথে প্রচারে নেমে পড়েছেন এবং জনসংযোগ করছেন। এবং আমরা দেখেছি গতকালও হোলির দিনেও তারা জনসংযোগ করতে কোথাও কোনো রকম আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মোহাম্মদ সেলিম তিনি হীরাগঞ্জে পৌঁছেছেন এবং তিনি জিয়াগঞ্জে পৌঁছেছেন এবং সেখানেও তিনি জনসংযোগকে ব্যস্ত, সেখানেও তিনি প্রচার করছেন এবং দোকানে দোকানে গিয়েও কথা বলতে দেখা যাচ্ছে, পথ চলতি মানুষজনদের সঙ্গেও কথা বলতে দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিমকে। নাম ঘোষণার পর থেকেই জোর প্রচার শুরু করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। আর একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, অনুব্রতর জেলায় অভিনব দেওয়াল লিখন তৃণমূলের। তিহারে বসেই খেলা হবে দুবরাজপুরে তৃণমূলের এই দেওয়াল লিখন।
কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে হিমাদ্রি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, আমরা দেখছি যে অন্যরকম কিছু দেওয়াল লিখন দেখা যাচ্ছে, যেহেতু অনুব্রত মণ্ডল তিনি এখন তিহারে রয়েছে, এবার সেই ইস্যুটাকে সামনে এনে প্রচার চলছে রমরমিয়ে সেখানে। হ্যাঁ দেখো, এই যে খেলা হবে এই স্লোগান কিন্তু যখন বিধানসভা নির্বাচন ছিল, বিগত বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল তুলেছিলেন এবং ব্যাপক হিট হয়েছিল, ব্যাপক সাড়া ফেলেছিল এই খেলা হবে এই স্লোগান। এবং অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন, কিন্তু তার অনুপস্থিতিতে কিন্তু তাকেই এবার হাতিয়ার করা হচ্ছে এবং তার যে স্লোগান সেই স্লোগানকেও কাজে লাগানো হচ্ছে। এবং তারা যারা তৃণমূলের কর্মী রয়েছে তারা জানাচ্ছেন যে দাদা নেই তো কি হয়েছে, ভগবান যেমন আমাদের অন্তরালে থেকে আমাদেরকে সাহায্য করছেন, দাদাও ঠিক তেমনই তিহারে থেকে আমাদেরকে সাহায্য করছেন, এমনটাই তাদের মত। এবং সেই জন্যই কিন্তু এই দেওয়াল লিখন এবং তারা তিহারে বসে খেলা হবে এই ধরনের দেওয়াল লিখন অভিনব পদ্ধতিতে প্রচার করতে শুরু করেছে ইতিমধ্যেই দুবরাজপুরে তৃণমূল কংগ্রেস। কারণ আমরা জানি এই যে দুবরাজপুর বিধানসভা সেটা কিন্তু একমাত্র একটি বিজেপি বিধায়ক রয়েছে গোটা জেলার মধ্যে, এবং সেখানে এই অভিনব কায়দায় প্রচার স্বাভাবিকভাবেই সাড়া ফেলছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটাতেই কাজ হবে, কারণ এই যে তিহারে বসে খেলা হবে সেটা শুধু দুবরাজপুরের জন্য নয়, এটা গোটা জেলাতে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, এমনটাই তারা মনে করছে। সব মিলিয়ে কিন্তু এই অভিনব দেওয়াল লিখন ঘিরে এই মুহূর্তে সরগরম হয়ে রয়েছে বীরভূমের রাজনীতি। নজর রাখো হিমাদ্রি, আপাতত ধন্যবাদ। এবার সন্দেশখালীর দিকে নজর রাখা যাক। সন্দেশখালীর বিজেপি প্রার্থী মানে রেখা পাত্রকে নিয়ে 24 ঘন্টাতেই বল বদল। রেখা পাত্রের বিরোধিতায় থাকা মহিলাদের অবস্থান বদল। আমাদের ভুল বোঝানো হয়েছিল, আমরা রেখার পাশে, রেখা পাত্র আমাদেরই একজন। রেখা প্রার্থী হওয়ায় খুশি, ভুল বদলে বিরোধিতার অবস্থান থেকে সরলেন সন্দেশখালীর মহিলারা। যেভাবে কথাগুলো বললো যে মানুষ একটা ধরাকে সরাজ্ঞান মনে করে না, একটা পদে যাওয়ার আগে এই কথাটা বলছে, পদে গেলেও কি বলবে। আমরা চাইছি ও প্রার্থী থেকে একদম বরখাস্ত হোক। কি হবে প্রার্থী? যেই হোক না কেন সেটা পরে বিচার হবে, বসে বিচার হবে, কিন্তু ও যেন না হয়। যে নিজের নাম ঠিক করে সই করতে পারে না, স্টেজে উঠে লোকের ভরসা দেবে কি করে? না, এটা ও লোকসভা কি বিধানসভা পরের কথা, ও নিজে একটা ফর্ম ফিল আপ করে দিতে পারবে যে এই জিনিসটা আমার কাছে এসছে, আজকে আমি পড়ে নিজে সই করব। আমরা সবাই পরিশ্রম করেছি বলেই ওনাকে আজকের এই পথে দাঁড় করানো হয়েছে, নইলে ওনাকে দাঁড় করানো হতো না। ওই রকম প্রার্থী আমাদের দরকার নেই, প্রার্থী হবে আমরা পাল্টে দেবো। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি, যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, ভুল বোঝানোর পরে এটা করেছি। আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি, আমাদের খুব গর্ব হচ্ছে ও দ্বারা আমরা ওর পাশে আছি, ও আসলে আগে ওর কাছে গিয়ে ওর বাড়িতে গিয়ে আমরা ক্ষমা চাইবো, ও যদি পায়েও ধরতে আমরা পায়ে ধরে ক্ষমা চাইবো, আর যারা আসবে বুঝাতে তাদেরকে ঝাঁটা মেরে আমি দূর করব, ঝাঁটা মেরে বার করবো, যে ভুলভাল মানুষের সম্বন্ধে বোঝাতে আসলে তাদেরকে ঝাঁটা দিয়ে বার করবো আমরা। এই সন্দেশখালীর আর একটা দিক দেখাবো আপনাদের। তৃণমূলের জামানায় সন্দেশখালীতে দোতলায় উন্নয়ন, ব্যাপারটা কিরকম খোলসা করে বলি আপনাদের। আসলে ভাটার সময় ঘাট থেকে নদী 7 ফুট নিচে চলে যায়। জেলিয়াখালী যেতে হলে রামপুর ঘাটে নৌকায় উঠতে পাটাতনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন যাত্রীরা। দোতলা সমান উচ্চতার পাটাতনে ওঠা কি সম্ভব প্রসূতি মহিলা বা প্রবীণদের? তখন তাদের জোয়ারের অপেক্ষায় থাকতে হয়। কি ভয়ঙ্কর অবস্থা! লাভতেও পাচ্ছি নি আর ওপারে উঠতেও পাচ্ছি না, কি অবস্থা পড়ে যেত আর একটু হলে আসার সময়। এরা শাড়ি পরে এইভাবে উঠতে পারে নাকি? নদীতে ভাটা পড়লে রক্ষে নেই, তখন প্রচণ্ড ঝুঁকি নিয়ে এই খাড়াই পাটাতন বেয়ে উঠতে হবে নৌকোয়। আর যাদের সম্ভব হয় না তাদের অপেক্ষা করতে হয় কখন জোয়ার আসবে। সন্দেশখালীর রামপুর থেকে জেলিয়াখালী ফেরিঘাটে গড়ে 1,500 মানুষ যাতায়াত করেন। জোয়ার না থাকলে এমনই অসহনীয় অবস্থা হয় যাত্রীদের। ফেরিঘাটে ভাটার সময় কার্যত দোতলা বাড়ির সমান হয়ে যায় জেটি ঘাট। যারা মহিলারা থাকেন তারা সিঁড়ির এই যে পাটাতন রয়েছে নৌকোর মধ্যে, সেই সিঁড়ির পাটাতন ধরে ওঠানামা করতে হয়। কি করবে বলুন, নাহলে তো জোয়ার না উঠলে তার হবে না। ব্রিজের প্রবলেম 100-200 প্রবলেম, এত ওঠার অভাব, মেয়ে ছেলে ফিলে বেটা ছেলে ফিলে উঠতে পারতেছে না। আর দুটো ঘাট বাড়ালে আমাদের একটু উপকার হতো, আমরা তো পাবলিক মানে কেউ তো উঠতে পারছে না। সন্দেশখালীতে উন্নয়নের এমনই হাল যে ফেরিঘাটে গিয়ে জোয়ারের অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। ভাটা পড়লে প্রবীণ ও মহিলারা বেজায় সমস্যায় পড়েন, আর প্রসূতি মায়েরা তো এই সময় পারাপার করতেই পারেন না।
দোতলা সমান উচ্চতা থেকে পাটাতন বেয়ে কিভাবে তাঁরা নামবেন? ঘাটে একজন মহিলা বসে রয়েছেন যিনি জোয়ারের অপেক্ষা করছেন। বৃদ্ধা এভাবে ওঠানামা করতে পারবেন না, সেই জন্য যতক্ষণ না জোয়ার আসছে ততক্ষণ তাকে এইভাবেই ঘাটে বসে রাখতে হচ্ছে। পারিনি বলে তো যাচ্ছি নি, আমি কখন এসছি রে বাবা, বাড়ি যাব, সে কি করে যাবো, জোয়ারটা না আসলে আমি লাভতেও পাচ্ছি নি আর ওপারে উঠতেও পাচ্ছি নি বাবা, কি করব। মায়েদের সব পা ধরে হাত ধরে ঠ্যাং ধরে তুলতে হচ্ছে খালের কাছ থেকে। কি অবস্থা পড়ে যায় তোমার একটু হলে আসার সময়, অত আমরা হাত পাই আমাদের অত উঁচুর থেকে। এই গেল একটা, কোনো উন্নয়ন করলো না। রামপুর জেলিয়াখালীর বাসিন্দারা বলছেন, গত লোকসভা ভোটে রামপুর ঘাট থেকে জেলিয়াখালী পর্যন্ত সেতুর প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপর থেকে দুর্গতি এতটুকু কমেনি। ঘাটের এই দুর্দশা নিয়ে শাহজাহানের দলবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী। সব টাকা এখান থেকে নিয়ে যায়, ঠিক আছে, কোনো ডাক হয়নি। কি বলবো, কোনো কাজ হচ্ছে না, সব খেয়ে বসে আছে। হ্যাঁ, এমনি 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 সব ধরা পড়ছে। প্রশাসন সমস্যার কথা মেনে নিলেও সমাধান কিভাবে তার স্পষ্ট উত্তর নেই। ফিফথ স্টেট ফিনান্স কর্পোরেশন থেকে আমরা একটা অ্যালটমেন্ট পেয়েছি, সেখানেও আমাদের বিভিন্ন ঘাটের একটা ডেভেলপমেন্টে কাজ শুরু হচ্ছে। তো আপনি যেটা স্পেশালি রামপুর বললেন সেটা আমি দেখে নেবো, এটা ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বা আমাদের ডিস্ট্রিক্ট হায়ার অথরিটির সঙ্গে আমি কথা বলে নেবো। আর রামপুরে ওখানে আবার একটা জায়গা নিয়েও সমস্যা আছে। রামপুর ফেরিঘাটের এই ছবি বদলাবে কবে, এখানে উন্নয়ন বাস্তব হবে কবে? মানে চাঁদমিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, রামপুর, সন্দেশখালী।